The British East India Company defeated Siraj-Dowla in the Battle of Plassey and took over the reins of the administration, virtually took over the reins of the administration, keeping Mir Jafar, the Nawab, on the throne, but having no power. So it was a peculiar condition. Then they had to spread their colony throughout India. A colonization process began, and they tried to acquire the kingdoms of several kings and nawabs, etc., and thus tried and thus were successful in spreading their empire. And at that time it was at the outset it was the rule of India was under the hands of the East India Company, and thereafter in 1857 the Sepoy Mutiny took place when the British Queen took over the reins of administration of the whole of India, and she was declared the Queen of India. However, while spreading their rule throughout India, they came to encounter people of different regions and their peculiar cultures which were totally unknown to them, and they encountered the abject poverty of the people and the ignorance and lack of literary knowledge of different rulers as well as their subjects. এই যে ক্ষমতা দখল করার পরে বিভিন্ন পলাশির যুদ্ধতে সূচনা হলো, তারপর একের পর এক রাজ্য তারা দখল করতে লাগলো নানা অজুহাতে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের সংস্কৃতির সঙ্গে তারা পরিচিতি লাভ করলো। বিভিন্ন রাজা মহারাজা নবাব এখনই কেউ হয়তো তাদের পক্ষে আছে, তাকে পক্ষে টেনে নিল, নিয়ে শক্তি বৃদ্ধি করে অন্য আরেকজন নবাবকে বা বাদশাকে বা রাজাকে পরাস্ত করলো। এইভাবে তারা ক্রমশ রাজ্য বিস্তার করছিল, এবং সেটা করতে গিয়ে তারা ওই সব রাজা মহারাজা শাসক যারা, তাদের আন্ডারে যে সমস্ত রাজকর্মচারী এবং সাধারণ মানুষ, সবার মধ্যে কতগুলো জিনিস লক্ষ্য করলো। যে প্রথম হচ্ছে প্রজারা ভীষণ রকমের দরিদ্র, আর রাজকর্মচারীরা উচ্চ স্তরের রাজকর্মচারীরা লুটপাট করে বেশ ধনী হয়ে উঠেছে, কিন্তু তাদের মধ্যে শিক্ষার যথেষ্ট অভাব আছে, লিটারারি নলেজ তাদের খুব কম। তো এইসব থেকে ব্রিটিশদের ধারণা হয়েছিল দ্যাট ইন্ডিয়ানস ল্যাক scientific knowledge, Indians lack any culture, any good culture of their own. And in contrast, the British were civilized. They thought themselves to be civilized people, the only civilized nation in the world, which have the right to rule
very amazing thinking. So it was their duty as the civilized rulers or as the civilized people to civilize the uncivilized Indians. আমরা সব সভ্যজাত ব্রিটিশদের ধারণা হলো এই ভারতবাসী, এই দরিদ্র ভারতবাসী এবং তাদের যে প্লান্ডারার্স, যে রুলার্স, যারা লুটপাট করে শাসন করে, এদের সব দেখে টেকে ধারণা হলো যে এরা সব অসভ্য জাত ভারতীয়রা এবং এদিকে সভ্য করার দরকার, কারণ আমরা নিজেরা তো সভ্য এবং এদের বিজ্ঞান টিজ্ঞান এইসবের কোনো জ্ঞানগম্যি নেই, এদের নিজস্ব কোনো উন্নত মানের সংস্কৃতিও নেই। It was necessary to establish British rule to do that. আর এই ভারতবাসীকে সভ্য করতে হলে ব্রিটিশ রুল এস্টাবলিশ করতে হবে গোটা দেশ জুড়ে। Thus was created the British Empire in India. এইভাবেই ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই ভাবনা চিন্তাটা তাদেরকে ইন্সপায়ার করেছিল টু অ্যাকোয়ার দি different kingdoms, independent kingdoms in India. But the Indians protested against this thinking that the Indians are uncivilized is not right, and it goes against the self-esteem of the Indians. That's why they protested. They also retorted, who said we are uncivilized. They refer to the glorious contributions and reigns of rulers like Emperor Ashok and Emperor Akbar. আমরা তো ইতিহাসে পড়েছি সম্রাট অশোকের কাহিনী, সম্রাট আকবরের কাহিনী। তো আমরা গুপ্ত যুগকে ভারতবর্ষের স্বর্ণযুগ বলি, সেই সময়কার কাহিনী পড়েছি। যে শাসন ব্যবস্থা ছিল, মানুষের যে উন্নত সংস্কৃতি ছিল, রুচিবোধ ছিল, যে যত কিছু কাব্য মহাকাব্য লেখা হয়েছে প্রাচীনকালে, যা কিছু বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে, এগুলো প্রমাণ করে যে ভারতবর্ষের নিজস্ব বিজ্ঞান সংস্কৃতি খুবই উন্নত ছিল। সুতরাং কিছু ভারতীয় পাল্টা প্রশ্ন তুলল এই অশোক আকবরের উদাহরণ দিয়ে। দে অলসো মেনশন দি অ্যাচিভমেন্টস অফ পিপল লাইক আর্যভট্ট অ্যান্ড চৈতন্যদেব। একদিকে বৈজ্ঞানিক আর্যভট্টের কথা, অন্যদিকে চৈতন্যদেবের যে আন্দোলন, যে অসহযোগ, অহিংস অসহযোগ আন্দোলন শাসকদের বিরুদ্ধে, এইসব কথা তারা তুলে ধরতে লাগলো। And in this way it was proved that India also had a civilization of her own and a history. So the British did not need to expand empire in India. ভারতবর্ষের নিজস্ব সভ্যতা আছে, ব্রিটিশদের এই কারণ দেখিয়ে এদেশে সাম্রাজ্য বিস্তার করার কোনো দরকার নেই। That the Indians could provide a counter logic as its reference in history. ইতিহাসে উদাহরণ আছে যে একটা পাল্টা যুক্তি ভারতীয়রা খাড়া করতে পারে। They thought that if the British could give logic for imperial expansion by referring to history, they could also understand the counter logic. যারা এইসব লজিক দিয়েছিলেন, আমি এক্সাম্পল বলছি, জানি না তোমার বইয়ের পরবর্তীকালে কোথাও মেনশন করা আছে নাকি, যে স্বামীজি যখন শিকাগোয় গিয়েছিলেন, তার বিশ্ব সর্বধর্ম
মহাসম্মেলনে তার বক্তব্য রাখতেন। সেখানে তিনি ভারতবর্ষকে এবং একটি সভ্য, উন্নত, রুচিসম্পন্ন, প্রাচীন সভ্যতার অধিকারী, বিজ্ঞানে জ্ঞান সম্পন্ন, উন্নত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন দেশ হিসেবে তুলে ধরতে পেরেছিলেন সফলভাবে, এবং সেই জন্যই তার এত নাম। তো তিনি এমনও বলেছিলেন যে আমাদের দেশে ধর্মপ্রচারের দরকার নেই, আমাদের দেশে অনেক ধর্ম আছে। আমরা চাইছি ভাত, আমরা চাইছি রুটি, আর তোমরা ছুঁড়ছো ঢিল। এই ধর্মটাকে তিনি ঢিলের সঙ্গে তুলনা করেছিলেন, এবং ভারতবর্ষকে জাগিয়ে তোলবার জন্য ভারতবাসী সম্পর্কে বিশ্ববাসীর চেতনা একটা মঞ্চে সারা বিশ্বের মানুষ সমবেত হয়েছেন পণ্ডিতেরা। সেখানে ভারতবর্ষ সম্পর্কে তিনি অনেকগুলি বক্তৃতা করেছিলেন এবং ভারতবর্ষের প্রাচীন যে ঐতিহ্য তাকে তুলে ধরেছিলেন। এই ভারতবর্ষে শূন্য আবিষ্কার হয়েছিল, যদি না হতো তাহলে তো অঙ্ক করাই যেত না। এই দশমিক আবিষ্কার, জ্যামিতি আবিষ্কার, বীজগণিত আবিষ্কার, এইসব তো ভারতবর্ষের আবিষ্কার। যে মহাকাশ বিদ্যা, যে জ্যোতির্বিদ্যা, যে অ্যাস্ট্রোনমি, তো Indians had a great contribution, the greatest contribution in past. However, তাহলে এরকম যারা পণ্ডিত মানুষ স্বামীজির মতন, তারা কিন্তু দেশীয় কাগজে, বিদেশে বিভিন্ন বক্তৃতায় তুলে ধরেছেন যে ভারতবর্ষকে সংস্কৃতি, উন্নত সংস্কৃতি সম্পন্ন বা নিম্ন রুচির, নিম্ন বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন একটা দেশ হিসেবে ভাববার কোনো দরকার নেই। আমাদের এগুলো যা আছে তোমাদের চেয়েও যথেষ্ট ভালো। সো ইউ আন্ডারস্ট্যান্ড, হিস্ট্রি ডাজ নট মেয়ারলি mean names of kings and emperors, years and dates of or description of wars. অতএব বোঝা যাচ্ছে যে ইতিহাস বলতে আমরা যে বুঝি যে রাজায় রাজায় যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের সাল তারিখ আমাদেরকে মনে রাখতে হবে, এর নাম ইতিহাস, এটা নয়। এ লট অফ আর্গুমেন্টস আর মিক্সড উইথ হিস্ট্রি। বহু তর্ক বিতর্ক ইতিহাসে এসেই যায়। হিস্ট্রি ক্যান বি ব্রট টু উইটনেস টু ফার্নিশ আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট। হিস্ট্রি যারা প্রত্যক্ষদর্শী তাদের সামনে তুলে ধরা যায়, বা যারা হিস্ট্রি স্টুডেন্টদের কাছে তুলে ধরা যায় যে কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে আর্গুমেন্ট বা যুক্তি খাড়া করার জন্য। দিস ইজ দি রিজন হোয়াই হিস্ট্রি মাস্ট বি রেড। আর এই জন্যেই ইতিহাস পড়া উচিত। ইট মাস্ট বি ক্লিয়ার নাও হোয়াই উই স্টাডি হিস্ট্রি ইন আওয়ার স্কুলস। বোঝাই যাচ্ছে ইতিহাস কেন পড়তে হয় আমাদেরকে স্কুলে। দেখো ওই প্যারাগ্রাফটার ডান পাশেই আছে ফ্রেঞ্চ কয়েন্স অফ এম্পারার, French coins of Emperor Shah Alam II, and in the upper part there are two companies coins, and at the bottom there are coins with the name of Emperor Shah Alam, the circulation from Bengal Presidency. এই যে মুদ্রাগুলো, আমাদের মিউজিয়ামে অনেক মুদ্রা আছে, তোমরা দেখবে। এই মুদ্রাগুলো থেকে আমরা অনেক কিছু পরিচয় পাই। যাই হোক, সে কথায় আসছি। লেট আস নাও অ্যারাইভ অ্যাট দ্য সেকেন্ড কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নে আসা যাক। ইফ ইউ নো দি পাস্ট ইভেন্টস অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস, হোয়াই দ্য নিড ফর ডিবেট? প্রশ্ন উঠে গেল যে আমরা যদি অতীতের ঘটনাগুলোকে জানি, তার পরিণতিগুলোকে জানি, তাহলে তর্ক বিতর্কের কী প্রয়োজন, ডিবেটের কী প্রয়োজন?
লেট আস গো ব্যাক টু দি ওয়ার্ডস অফ টেগোর। তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ফিরে যাওয়া যাক, যে যা দিয়ে শুরু করেছিলাম। হি ক্লিয়ারলি সেজ হিস্ট্রি ইজ নট দ্য সেম ইন অল কান্ট্রিজ। সব দেশেই ইতিহাস একরকমের নয়। ফরেন হিস্টোরিয়ানস ফেইল টু আনআর্থ অ্যান্ড এক্সপ্লোর দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। আমাদের দেশের হিস্ট্রি, এই ভারতবাসীর একটা সবচেয়ে ড্রব্যাক ছিল যে এরা ইতিহাস লিখতো না, ইতিহাস লেখার অভ্যেস ছিল না। এতে নানা কাব্য, মহাকাব্য, পুরাণ, এইসবে যেসব কাহিনী টাহিনী আছে বা অন্যান্য ঐতিহাসিক দ্রব্য সামগ্রী যা কিছু আমাদের হাতের কাছে পাই আজও, সেগুলো থেকে ইতিহাসটাকে গড়ে নিতে হয়। কিন্তু আরব দেশ থেকে আসা অনেক পর্যটক এবং পাশ্চাত্য থেকে আসাও অনেক পর্যটক, তারা কিন্তু ভারতবর্ষে যখনই ভ্রমণ করেছেন, হিউয়েন সাং ভ্রমণ করেছেন অনেক প্রাচীনকালে, তারা কিন্তু ইতিহাস লিখে গেছেন ভারতবর্ষের যে যে প্রান্তে গেছেন। তাহলে এই যে বিদেশ থেকে যারা আসছেন, যে আল বেরুনি, আবুল ফজল, হিউয়েন সাং, ফাহিয়েন, স্যার টমাস রো, এই যে এরা সব আসছেন এবং ইতিহাস লিখছেন, এদের সমস্যাটা কোথায়? প্রথম হচ্ছে ভাষাগত সমস্যা, দ্বিতীয় হচ্ছে সংস্কৃতিগত সমস্যা। এরা রাজ অনুগ্রহ পেয়েছেন, রাজার সভায় এদেরকে সমাদর করা হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, এরা অনেক সময়তেই রাজার পক্ষে লেগেছেন, সেই যে রাজার কাছে বেশ কিছু পেয়েছেন সেই রাজার গুণগান করেছেন, অথবা রাজা যে যে অঞ্চলগুলোকে সমৃদ্ধ করে গড়ে তুলেছেন, বা রাজা, বাদশাহ, নবাব যাই হোক না কেন, শাসকরা সেই জায়গাগুলো এরা পরিভ্রমণ করেছেন রাজ অনুচরদের সঙ্গে। তার ফলে ভারতবর্ষ সম্পর্কে এদের যে ধারণাটা, সেটা আংশিক ধারণা, এবং তার সঙ্গে সংস্কৃতিগত পার্থক্য। এক বিদেশি লোক, তারা এই দেশে এসে কী যে সংস্কৃতি, এটা বুঝতে পারছে না। সেই জন্যে রবীন্দ্রনাথ সে কথা বলছেন যে হিস্ট্রি ইজ নট দ্য সেম ইন অল কান্ট্রিজ। একই ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, ইংল্যান্ডের লোক লিখলে একরকম, আর আমাদের লোক লিখলে আরেক রকম হয়ে যাচ্ছে। এই কারণে ফরেন হিস্টোরিয়ানস ফেল্ড, ব্যর্থ হয়েছেন বিদেশি ঐতিহাসিকরা, টু আনআর্থ, প্রকাশিত করতে, অ্যান্ড এক্সপ্লোর, খুঁজে বার করতে, দি হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্য রিজন বিইং দ্যাট দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড ইজ ডিফারেন্ট ফ্রম দি হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইংল্যান্ডের ইতিহাস ভারতের ইতিহাস তো আলাদা। So the next important question is, who are the people inquiring into history and writing it? তাহলে ইতিহাসের যে ব্যাপার স্যাপার, সেগুলো নিয়ে প্রশ্ন করবে, ইতিহাস লিখবে কারা, কোন ধরনের মানুষ? We return to বঙ্কিমচন্দ্র। We know বঙ্কিমচন্দ্র he did not stop at demanding a history of the Bengalis. তিনি চেয়েছিলেন বাঙালিরা তার নিজস্ব ইতিহাস লিখুক। He added that the history of the Bengalis written by a foreigner is full of errors. তিনি বলেই দিয়েছিলেন যে বাংলার ইতিহাস যদি বিদেশিরা লেখে, ভুলে ভর্তি হবে। A Bengali has to write the history of Bengalis. Who is this Bengali? According to Bankim Chandra, anyone, you, I, any person who can write it. Now you can see why history involves argument. তাহলে বুঝতে পারছো ইতিহাস নিয়ে কেন বিতর্ক হয়। এক ঐতিহাসিক একরকম বললেন, আর এক ঐতিহাসিক একরকম বললেন। The way an incident is portrayed creates an opinion which changes when the way of viewing the incident changes. একই জিনিস, একই ঘটনা, একজন যেভাবে বর্ণনা করলেন, পোর্ট্রেড করলেন, চিত্রিত করলেন, ক্রিয়েটস অ্যান ওপিনিয়ন, সেটা একটা মত সৃষ্টি করলো, সেটা পড়ে একদল প্রভাবিত হলেন, সেটা আবার চেঞ্জ হবে যদি অন্যজন সেই ইতিহাসটা লেখেন এবং সেই ইতিহাসটা পড়ে অন্যরা প্রভাবিত হন। There is a type of picture that yields different pictures when viewed from separate angles. কারো কারো বাড়িতে এমন ছবি থাকতে পারে,
একটা ছবি টাঙানো আছে, কিন্তু মানে এদিক ওদিক, ডান দিক বাঁ দিক, মাঝখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমাদের ঘরে একখানা ছবি আছে, যে আমি ওই ইয়ে থেকে, হিমালয়ান রিজন থেকে এনেছিলাম। তো ওখানে মাঝখানে মানে শ্রী বিষ্ণুর ছবি আছে, মাঝখানটা দাঁড়ালেই দেখা যাচ্ছে যে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু। আবার একটু ডান দিক দিয়ে সরে গেলে দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্রের ছবি, আবার বাঁ দিক দিয়ে চলে গেলে শ্রীকৃষ্ণের ছবি। তাহলে একটাই ছবি, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ালে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। ওই রকম অনেক ছবি তুমি পাবে আজকালকার দিনে। তো সেখানে কি হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ভিশন চেঞ্জ হচ্ছে যখন, তখন অ্যাঙ্গেল অফ ইন্টারপ্রিটেশন চেঞ্জ হচ্ছে। দৃষ্টিকোণ বদলালে তখন যে বিচার পদ্ধতি মানুষের, সেটাও বদলে যাচ্ছে। ইতিহাসের ক্ষেত্রেতেও তাই। It is a single picture which contains the ingredients of other pictures. একই ছবি তো, তার মধ্যে অন্য ছবি সৃষ্টির উপাদান আছে নিশ্চয়ই। Knowing the past events and their consequences are like that. অতীতের ঘটনা এবং তার পরিণতি যা হয়েছিল সেগুলো স্টাডি করতে গেলে এরকমই হয়। The different opinions arise from the different angles of viewing the past. অতীতকে কোন চোখে দেখছি, আমি এক মানুষ একভাবে দেখছি, অন্য দেশি ও অন্য মানুষ আমার সেই ইতিহাসকে অন্যভাবে দেখছে। তার ফলে ইন্টারপ্রিটেশনের তফাৎ হয়ে যাচ্ছে। ইতিহাসের যে বক্তব্য, সেই বক্তব্য সঠিক থাকছে না সব সময়। তো যাই হোক, we were studying page 4, and then in the next page